হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। ডিসের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিম হাসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। তো আজকে মূলত যারা ডিসিও সি ইউনিটে অর্থাৎ ব্যবসা অনুষদে পরীক্ষা দেওয়া তাদের জন্য আজকে এই ক্লাসটি আয়োজন করা হয়েছে। সো এই ক্লাসে মূলত আমরা 2023-24 সেশনে 2023-24 সেশনে যে ম্যানেজমেন্ট অংশ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান করব এবং বিশ্লেষণমূলক, এটা একটি মূলত বিশ্লেষণমূলক ক্লাস, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ডিসিওর প্রশ্নকর্তাগণ কোন অধ্যায়কে তারা বেশি গুরুত্বপূর্ণ দিয়ে থাকেন এবং আগামীতে তোমাদের যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষায় কোন অধ্যায় থেকে প্রশ্ন আসার চান্স বেশি সেটার সম্পর্কে আমরা ধারণা নিব। সো চলো আজকে ক্লাসটি শুরু করি। কোন শেয়ারের মূল্য নগদে পরিশোধ করতে হয় না? শেয়ারের মূল্য নগদে পরিশোধ করতে হয় না। আমরা যদি অপশন কতে দেখি, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার। সো কতে যেটা আছে সাধারণ শেয়ার, এই সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, রাইট শেয়ার, তিনটা শেয়ারের ক্ষেত্রে যখন কোনো শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারী যখন এই শেয়ারগুলো ক্রয় করে তখন তাকে কিন্তু নগদ অর্থ দিয়ে ক্রয় করতে হয়, যার বিনিময়ে তারা কোম্পানির মালিকানা ক্লেম করতে পারে। সো এই প্রথম তিনটাই কিন্তু আমাদের নগদ অর্থ দিয়ে আমাদের ক্রয় করতে হয়। কিন্তু যে 4 নম্বর যে অপশনে রয়েছে বোনাস শেয়ার, এই বোনাস শেয়ারে অনেক সময় দেখা যায় কোম্পানি তার শেয়ার হোল্ডারদের নগদ অর্থ লভ্যাংশ হিসেবে না দিয়ে শেয়ার প্রদান করে দেওয়া থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে বোনাস শেয়ারের ক্ষেত্রে নগদ অর্থ পরিশোধ করতে হয় না। তার মানে এমসিকিউ 1-এর সঠিক উত্তর হচ্ছে অপশন 4, বোনাস শেয়ার। সঠিক উত্তর হচ্ছে অপশন 4 অর্থাৎ বোনাস শেয়ার। সো পরের 2 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে টার্ন ওভার হ্রাসকরণে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করতে হয়? সো আমাদের আগে বুঝতে হবে যে টার্ন ওভারটা কি। আসলে এটার আরেকটা নাম হচ্ছে শ্রমিক ঘূর্ণমানতা। ঘূর্ণমানতা অর্থাৎ যখন কোন একটা প্রতিষ্ঠানে কর্মীদের কোনো সেই অনুযায়ী পদমর্যাদা সুবিধা দেওয়া হবে না বা পদোন্নতির কোনো ব্যবস্থা থাকবে না, তখন কর্মীদের যে প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার হারটাকেই শ্রমিক ঘূর্ণমানতা বা টার্নওভার বলা হয়। আর এইটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের কর্মী সংরক্ষণের কোন উৎসটা ব্যবহার করতে হবে। তার মানে আমরা অপশন যদি ক দেখি বিজ্ঞাপন, অপশন 2 আছে পদোন্নতি, অপশন 3 আছে আউটসোর্সিং, অপশন 4 আছে প্রশিক্ষণ কেন্দ্র। তার মানে যদি দেখা যাচ্ছে যে পদোন্নতি, যদি আমরা কর্মীদের সঠিক পদোন্নতি দেই, সঠিক সময় তাদের আর্থিক সুবিধাগুলো বাড়িয়ে দিই, তখন কিন্তু এই টার্নওভার এই জিনিসটা থাকবে না, তখন কর্মীরা ওই প্রতিষ্ঠানই থেকে যাওয়ার চেষ্টা করবে। তার মানে অপশন 2 এর সঠিক উত্তর হচ্ছে আমাদের খ, পদোন্নতি। সো পরে 3 নম্বর এমসিকিউতে চলে এসেছি। সো এই এমসিকিউতে বলা হয়েছে যে নিচের কোন ব্যবসায় একক মালিকানা হতে পারে না? আমরা যদি অপশনগুলো অ্যানালাইসিস করি, প্রথম আছে আবাসন, অপশন 2 আছে ব্যাংক, অপশন 3 আছে ঔষধ, অপশন 4 আছে পানীয়। আমরা যদি অপশনগুলো খেয়াল করি যে আবাসন, ঔষধ ও পানীয় এই সবগুলাই কিন্তু এক মালিকানা হতে পারে, অর্থাৎ এক মালিকানা ব্যবসার আন্ডারে হইতে পারে। কিন্তু অপশন 2 যদি দেখি ব্যাংকের ক্ষেত্রে আমরা পড়েছি যে ব্যাংক একটা অংশীদারি ব্যবসার মধ্যে পড়ে, যেখানে তার সদস্য থাকবে সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 10 জন। অর্থাৎ ব্যাংক কিন্তু একক মালিকানায় ব্যবসা গঠিত হতে পারে না, ব্যাংক হলো অংশীদারি ব্যবসার মধ্যে পড়ে। তার মানে অপশন 3 এর সঠিক উত্তর হচ্ছে আমাদের 2 অর্থাৎ ব্যাংক। সো পরের 4 নম্বর এমসিকিউতে বলা হয়েছে কি যে অন্যান্য শিল্পের সহায়তা সেবা প্রদান করে এমন শিল্পগুলো কি হিসেবে পরিচিত? আবার একটু বলি, অন্যান্য শিল্পে সহায়তা সেবা প্রদান করে এমন শিল্পগুলো কি হিসেবে পরিচিত? অপশনগুলো দেখি, প্রাথমিক শিল্প, মাধ্যমিক শিল্প, তৃতীয় শিল্প, বাণিজ্যিক শিল্প। আমরা যদি এখন বলি যে প্রাথমিক শিল্প কি, প্রাথমিক শিল্প হচ্ছে মূলত কোনগুলাকে বলা হয়? কৃষি শিল্প, সাথে কি আছে প্রজনন শিল্প, আর কি আছে উত্তোলন বা নিষ্কাশন শিল্প।
যেগুলা আমরা সরাসরি পরিবেশ থেকে কালেক্ট করে থাকি। আর মাধ্যমিক শিল্পের মধ্যে কি কি পড়ে? যৌগিক শিল্প, বিশ্লেষণ শিল্প, বিশ্লেষণ শিল্প, আর কি গেছে প্রক্রিয়াকরণ শিল্প, প্রক্রিয়াজাত শিল্প, প্রক্রিয়াজাত শিল্প, তারপর কি হইতে পারে সংযোজন শিল্প। এই সবগুলো কিন্তু মাধ্যমিক শিল্পের অন্তর্গত। আর তৃতীয় শিল্প কোনগুলা? তৃতীয় শিল্পগুলাকে বলা হয় সহায়তা বা সেবা শিল্প। সহায়তা বা আমরা কি বলতে পারি সেবা যে শিল্পগুলো রয়েছে। তার মানে অন্য অন্য শিল্প, এখানে অন্য অন্য শিল্প কোনগুলোকে বোঝানো হয়েছে? যেন হইতে পারে এটা প্রাথমিক শিল্প, না হইতে পারে মাধ্যমিক শিল্প। তার মানে আমরা যদি বলি প্রাথমিক শিল্প মাধ্যমিক শিল্পকে সহায়তা প্রদান করে কোন শিল্পের কাজ? সেটা হলো তৃতীয় শিল্পের কাজ। এখন তৃতীয় শিল্পের উদাহরণগুলা কি কি হইতে পারে? এই শিল্প যেহেতু সহায়তা শিল্প, তার মানে উদাহরণগুলা হইতে পারে আমার হলো পরিবহন শিল্প। পরিবহন যে সেবাগুলা রয়েছে আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি করে, সেটা হলো সহায়তা শিল্প, যা মাধ্যমিক ও প্রাথমিক শিল্পকে সহায়তা করে। সাথে কি হবে? আমার বীমা হইতে পারে বা ব্যাংক হইতে পারে, যেগুলো আমাকে শিল্পগুলোকে সহায়তা করে থাকে। তার মানে অপশন 4-এর সঠিক উত্তর হচ্ছে তৃতীয় শিল্প, যেটা একটা নাম হচ্ছে সহায়তা শিল্প বা সেবা শিল্প। 5 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে বাবা মারা যাওয়ার পর সন্তানেরা মিলে ব্যবসা পরিচালনা করে ও মুনাফা ভাগ করে, এটি ব্যবসা না বলার কারণ কি? অপশন কতে বলা হয়েছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই। অবশ্য মুনাফা অর্জনের উদ্দেশ্য আছে, যেহেতু তারা ভাইরা সন্তানরা মিলে ব্যবসা করে, ব্যবসার মূল উদ্দেশ্যই তো মুনাফা অর্জন করা। তার মানে তারা ব্যবসা করছে, তার মানে তাদের অবশ্য মুনাফা অর্জনের উদ্দেশ্য আছে। তার মানে অপশন ক হবে না। কাউকে মূলধন বিনিয়োগ করেনি, কেউই মূলধন বিনিয়োগ করেনি। অংশীদারি চুক্তি নেই, আইনগত বৈধতা নেই। অবশ্যই আইনগত বৈধতা আছে, তার মানে এটা হবে না। এখন অপশন 2 দেখো, কেউই মূলধন বিনিয়োগ করেনি। দেখো প্রতিষ্ঠানটা তার বাবার, অর্থাৎ তার বাবা অবশ্যই মূলধন বিনিয়োগ করেছেন, তার মানে অপশন 2 হবে না। অপশন 3-এ কি রয়েছে? অংশীদারি চুক্তি নেই। হ্যাঁ, সঠিক উত্তর হবে অংশীদারি চুক্তি নেই। দেখো তার বাবা কিন্তু ব্যবসা চালু করেছেন, কিন্তু তার সন্তানদের মধ্যে কিন্তু কোনো চুক্তি হয়নি, যে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো চুক্তি হয়নি। তার মানে এটা অংশীদারি ব্যবসা হতে পারে না। আর আমরা জানি যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি। অংশীদারি ব্যবসার ভিত্তি কি? ভিত্তি চুক্তি, অর্থাৎ চুক্তি ছাড়া কিন্তু অংশীদারি ব্যবসা গঠিত হবে না। আর আইনগত বৈধতা নেই, কারণ আমরা জানি অংশীদারি ব্যবসায় নিবন্ধন ঐচ্ছিক, কিন্তু অর্থাৎ নিবন্ধন করতে পারে নাও করতে পারে। এবং এটা কোন আইনে? 1932 সালের আইন অনুযায়ী কিন্তু এটা বৈধতা আছে। তার মানে অবশ্যই এই ব্যবসায় বৈধতা আছে। কিন্তু দেখো এই সন্তানদের মধ্যে যেহেতু কোনো তার চুক্তির মধ্যে আবদ্ধ নয়, তার মানে এটা কোনো অংশীদারি ব্যবসার মধ্যে পড়ে না। তারপরে 5-এর সঠিক উত্তর হচ্ছে অপশন 3, অংশীদারি চুক্তি নেই। তো 6 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে পরিবহন কোম্পানিগুলো বাণিজ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? যেহেতু পরিবহনে কি হয়, পণ্য এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, অর্থাৎ আমাদের স্থানগত বাধা যে প্রতিবন্ধকগুলো আছে সেগুলো দূর করে। তার মানে 6-এর উত্তর হচ্ছে অপশন 3, স্থানগত। আর সময়গত যে প্রতিবন্ধকতা দূর করে সেটা কি? গুদামজাতকরণ। আর ঝুঁকিগত কি করে? ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করা হলো বীমা কোম্পানি। আর পরিবেশগত প্রতিবন্ধকতা দূর করে এটা হবে না।
তার মানে আমাদের 6 সঠিক উত্তর হচ্ছে স্থানগত। 7 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে সার্বজনীন বীমা মাসলোর পেশনা চাহিদা সোপান তত্ত্বের কোন চাহিদা পূরণ করে? এই প্রশ্নটার আসতে হলো পেশনা অধ্যায় থেকে, অর্থাৎ সেকেন্ড পেপার পেশনা থেকে, অর্থাৎ পেশনা অধ্যায় থেকে এটা আসছে। তো বলা হয়েছে যে মাসলো যে কোন সোপান তত্ত্ব, তার তত্ত্বের মধ্যে যে বীমা আছে সেটা কোন চাহিদার পূরণ করে। দেখো মাসলো তার তত্ত্বে 5টা চাহিদার কথা বলা হয়েছে, 5টা চাহিদার কথা বলা হয়েছে। তার মধ্যে প্রথম চাহিদা হলো জৈবিক চাহিদা, দ্বিতীয় বলা হয়েছে নিরাপত্তা, 3 নম্বরে বলা হয়েছে সামাজিক চাহিদা, 4 নম্বরে বলা হয়েছে আত্মমর্যাদার চাহিদা, আত্মমর্যাদা, 5 নম্বরে বলা হয়েছে সর্বশেষ আত্মপ্রতিষ্ঠা। তার মানে বীমা আমাদের কি করে? নিরাপত্তা প্রদান করে। তার মানে আমরা দেখি অপশন 2 আছে নিরাপত্তা। বীমার মাধ্যমে আমরা যে সম্ভাব্য ঝুঁকির বিপক্ষে আমরা নিরাপত্তা পেয়ে থাকি, তার মানে আমাদের সার্বজনীন বীমা সেটা মাত্র নিরাপত্তা তত্ত্বের সাথে সম্পর্কিত, অর্থাৎ 7 সঠিক উত্তর হচ্ছে অপশন 2 নিরাপত্তা। তো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হর্তন পরীক্ষণ কে পরিচালনা করে? তা আগে জানতে হবে হর্তন পরীক্ষণটা কি। সো এটা মূলত এমন একটা গবেষণা করা হয়েছে যেখানে আমাদের যে এলটন মেও আছে তিনি প্রমাণ করেছেন যে মানুষ শুধু অর্থের বিনিময়ে কাজ করে না, মানুষের এই উৎপাদনশীলতা, কোনো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে শ্রমিক কর্মীদের শুধু অর্থই মূল বিষয় না, তারা সামাজিক উপাদানগুলোকেও গুরুত্ব দেয়। অর্থাৎ কর্মীদের মধ্যে সম্পর্ক, তাদের কর্মীদের অনুভূতি, কার্য পরিবেশ, এই সবগুলো উপাদান প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এইটাই তিনি প্রমাণ করেছেন তার এই হর্তন পরীক্ষণের মাধ্যমে। তার মানে হর্তন পরীক্ষণ কে পরিচালনা করে? সঠিক উত্তর হচ্ছে এলটন মেও। তো 9 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে একটি শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এটা সবচেয়ে সহজ প্রশ্ন। এটা হলো বোঝাই যায় যে রূপগত উপযোগ সৃষ্টি করছে। তার মানে 9 সঠিক উত্তর হচ্ছে অপশন 2। তো 10 বলা হয়েছে যে উৎপাদনশীলতা হিসাব করতে ব্যবহৃত সূত্র কোনটি? সো উৎপাদনশীলতা সূত্র হচ্ছে আমাদের ইনপুট ডিভাইড বাই আউটপুট। আমরা যদি অপশনগুলো দেখি, অপশন করে ইনপুট ডিভাইড বাই আউটপুট, হ্যাঁ, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক। তাহলে 10 সঠিক উত্তর হচ্ছে ক। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, শাখা, অধিদপ্তরের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা যায় নিচের কোন কার্যাবলীর মাধ্যমে? আমরা যদি অপশনগুলো দেখি, নেতৃত্ব, নির্দেশনা, প্রশিক্ষণ, সমন্বয়। নেতৃত্ব নির্দেশনার মাধ্যমে কর্মীদের আদেশ প্রদান করা হয়, আদেশ বা নির্দেশ প্রদান করা হয়, বা বলা যায় যে জবাবদিহিতাও করা হয়। জবাবদিহিতা মাঝে মধ্যে করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের কার্যদক্ষতা বাড়ানো হয়, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি কর্মীদের কার্যদক্ষতা বাড়ানো হয়। কিন্তু অপশন 4 সমন্বয়করণে কি হয়? প্রতিষ্ঠানে যে বিভাগ, ব্যক্তি রয়েছে, বিভিন্ন ধরনের শাখা রয়েছে, সবগুলা কাজকে একত্রীভূত করা হয়। তার মানে আমাদের 11 সঠিক উত্তর হচ্ছে অপশন 4 সমন্বয়করণ। So, 12 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে হাজবার্গের
ডি উপাদান তত্ত্ব অনুসারে কোনটি হাইজিন উপাদান? দেখো হাসবার্গের ডি উপাদান একটার মধ্যে আছে হাইজিন উপাদান আর একটা আছে হলো পেশনামূলক উপাদান। পেশনামূলক উপাদান সো হাইজিন ফ্যাক্টরগুলা কি কি? প্রতিষ্ঠানের কর্মীদের বা কর্মকর্তাদের যে সকল উপাদান যদি প্রতিষ্ঠান প্রোভাইড না করে তাহলে কর্মীরা অসন্তুষ্ট হয় এবং কর্মীরা প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সেগুলো হচ্ছে হাইজিন উপাদান। আর পেশনামূলক উপাদান কি? যেগুলো তুমি কর্মীদের প্রোভাইড না করলেও কর্মীরা অসন্তুষ্ট হয় কিন্তু তাও তারা প্রতিষ্ঠানে থেকে যায়, সেগুলোকে বলা হয় পেশনামূলক উপাদান। আমরা অপশনগুলো দেখি। অর্জন, স্বীকৃতি, পদমর্যাদা, দায়িত্ব। অপশন ক, খ আর ঘ এই তিনটা হলো আমাদের হলো পেশনামূলক উপাদান। আর পদমর্যাদা, কর্মীকে যখন কাজের পদমর্যাদা না দেওয়া হবে তখন কিন্তু সে ওই প্রতিষ্ঠানে কাজ করে মজা পাবে না এবং প্রতিষ্ঠানের দায়িত্ব ছেড়ে দেবে। তার মানে পদমর্যাদা হলো আমাদের হাইজিন উপাদানের অংশ, অর্থাৎ অপশন 3 হলো আমাদের 12 নম্বর প্রশ্নের উত্তর। আর বাকিগুলো যে অপশন ক, খ, গ সবগুলো হলো আমাদের পেশনামূলক উপাদান। তো 13 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে হেনরি ফেল কোন নীতি দ্বৈত অধীনতাকে বাধা দেয়? সো দ্বৈত অধীনতা কি? যখন কোন এক অধীনস্থ কর্মী একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে নির্দেশ পাবে বা জবাবদিহিতা করবে তখন তাকে দ্বৈত অধীনতা বলে। আর হেনরি ফিওলের যে 14টি নীতি রয়েছে সেই 14টি নীতির মধ্যে একটা অন্যতম নীতি হলো আদেশের ঐক্য নীতি, যে নীতিতে বলা হয়েছে একজন অধীনস্থ কর্মকর্তা শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকেই আদেশপ্রাপ্ত হবেন। তার মানে বোঝা যাচ্ছে যে আদেশের ঐক্য নীতিটা দ্বৈত অধীনতার নীতিকে বাধা দেয়। তার মানে 13 সঠিক উত্তর হচ্ছে অপশন 4, দ্বৈত অধীনতার নীতি। 14 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে কোন সংগঠন কাঠামো আদেশের ঐক্য নীতি অনুসরণ করে না? সংগঠন কাঠামো আদেশের ঐক্য নীতি অনুসরণ করে না। দেখো অপশন আছে ম্যাট্রিক্স কাঠামো, প্রজেক্ট কাঠামো কিন্তু আমরা কোনো সংগঠন কাঠামোতে পড়ি নাই, আমরা কমিটি সংগঠন পড়েছিলাম। সরৈখিক সংগঠন, হ্যাঁ এটা পড়ছি, সবচেয়ে প্রাচীনতম সংগঠন কাঠামো। নেটওয়ার্কটাও কিন্তু আমরা পড়ি নাই। তার মানে আমাদের অপশন আছে ক আর গ। দেখো সরৈখিক সংগঠন কাঠামোয় একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, একজন নির্বাহী কর্মকর্তা থাকে, তিনি সকল নীতিমালা, আদেশ, জবাবদিহিতা তার নিকট থেকেই করা হয়। আর ম্যাট্রিক্স সংগঠন কাঠামোয় মূলত 2 জনের ব্যবস্থাপক থাকে, একজন থাকে প্রজেক্ট ব্যবস্থাপক থাকে, আরেকজন থাকে কার্যিক ব্যবস্থাপক। এই 2 জন ব্যবস্থাপকের কাছ থেকেই মূলত অধীনস্থ যারা রয়েছে তারা আদেশপ্রাপ্ত হন, যার কারণে এখানে দ্বৈত অধীনতা নীতিটা চলে আসে, যার কারণে যেটা আমাদের আদেশের ঐক্য নীতিমালা যেটা আছে সেটা অনুসরণ করতে পারে না। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, ম্যাট্রিক্স সংগঠন কাঠামো। সো 15 নম্বর এমসিকিউতে বলেছে যে কর্মী সংস্থান প্রক্রিয়ায় প্রথম ধাপ কোনটি? প্রথম ধাপ, দেখো কর্মী সংস্থান প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের প্রথমে কর্মী সংরক্ষণ করতে হয়। প্রথম ধাপ হচ্ছে কর্মী সংরক্ষণ করা, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, কর্মী সংরক্ষণ করা। তারপরে কি করতে হবে? কর্মীকে নির্বাচন করতে হবে, তার মানে কর্মী নির্বাচন হলো দ্বিতীয় ধাপ। 3 নম্বরে এসে আমাদের কি করতে হবে? কর্মীকে নিয়োগ করতে হবে, আমাদের প্রতিষ্ঠানে কর্মীকে নিয়োগ করতে হবে। আর সর্বশেষে কি করতে হবে? কর্মীকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে কর্মী সংস্থানের প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে কর্মী সংরক্ষণ করা।
তার মানে আমাদের 15 সঠিক উত্তর হচ্ছে অপশন ক, কর্মী সংগ্রহ করা। 16 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে কোন প্রকার অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন, আমরা জানি যে অংশীদারি ব্যবসায় কিন্তু নিবন্ধন ঐচ্ছিক, অর্থাৎ অংশীদারি পার্টনাররা চাইলে কিন্তু নিবন্ধন করতে পারে, নাও করতে পারে, কিন্তু এখানে বলা হয়েছে যে নিবন্ধন বাধ্যতামূলক করা হয় কোন অংশীদারি ব্যবসায়। সো যেসব অংশীদারি ব্যবসায় কোনো অংশীদার সীমিত অংশীদারি হয়ে থাকে, শুধুমাত্র সেই অংশীদার ব্যবসায়কেই নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়েছে। যদি দেখি সাধারণ অংশীদার না, সাধারণ অংশীদাররা তাদের দায় অসীম হয়ে থাকে, তার মানে সাধারণ অংশীদার হবে না। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় না, ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় নিবন্ধন তো ঐচ্ছিকই বলা হয়েছে, তার মানে এটা বাধ্যতামূলক না। আচরণের অনুমতিপ্রাপ্ত অংশীদার না, তারা নিবন্ধন, এই ধরনের অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে হয় না। সীমিত অংশীদারি ব্যবসায় হ্যাঁ, অর্থাৎ সীমিত অংশীদারি ব্যবসায় আমাদের প্রতিষ্ঠান বা অংশীদারি ব্যবসায়টা নিবন্ধন করা বাধ্যতামূলক, কারণ এই ধরনের অংশীদারি ব্যবসায় এমন একজন অংশীদার রয়েছে যার দায় মূলধনের, যার দায় অসীম না, অর্থাৎ যতটুকু তিনি বিনিয়োগ করেছেন ততটুকুর জন্যই তাকে দায় গ্রহণ করতে হবে, অর্থাৎ সেই ধরনের ব্যবসায়কে বলা হয় সীমিত অংশীদারি ব্যবসায়। তার মানে নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসায়। 17 নম্বর এমসিকিউতে বলেছে যে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করতে ন্যূনতম কয়টি প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে হয়, সেটা মুখস্থ করতে হবে তোমাদের। তো কেন্দ্রীয় সমবায় সমিতিতে আমাদের মূলত 10টি প্রাথমিক সমবায় সমিতির প্রয়োজন হয়। তার মানে আমাদের 16 সঠিক উত্তর হচ্ছে অপশন 2, অর্থাৎ কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করতে আমাদের 10টি প্রাথমিক সমবায় সমিতির প্রয়োজন হয়। 18 নম্বর প্রশ্নে চলে এসেছি। তো প্রশ্নে বলা হয়েছে যে পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংরক্ষণ করতে হয় কেন? দেখো, পাবলিক লিমিটেড কোম্পানি তার কাজ শুরু করার আগে ন্যূনতম মূলধন কালেক্ট করতে হয়। কিসের জন্য? আমার যে প্রাথমিক যে ব্যয়গুলো হয়েছে সেই ব্যয়গুলাকে, ওই ব্যয় যে হয়েছে সেই ব্যয়গুলা করার জন্য আমাদেরকে ন্যূনতম মূলধন পরিশোধ করার জন্য ব্যয়গুলাকে আমাদের ন্যূনতম মূলধন কালেক্ট করতে হয়। এই ন্যূনতম মূলধন কালেক্ট করার পর পাবলিক লিমিটেড কোম্পানি কি পায়? কার্যারম্ভের অনুমতিপত্র পায়। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি ন্যূনতম মূলধন সংরক্ষণ করে কিসের জন্য? মূলত কার্যারম্ভের অনুমতিপত্র। আর আমরা জানি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু কার্যারম্ভের অনুমতিপত্র লাগে না, শুধুমাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্যই লাগে। তার মানে আমাদের 18 সঠিক উত্তর হচ্ছে 4, কার্যারম্ভের অনুমতিপত্র সংরক্ষণের জন্য। সো 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পাট ব্যবহৃত হয় কিসের জন্য? পেশনায়, নির্দেশনায়, নিয়ন্ত্রণ না পরিকল্পনায়? সো পার্টের পুনরূপ হচ্ছে প্রোগ্রাম, ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। সো এটা মূলত করা হয় নিয়ন্ত্রণের জন্য। কিভাবে? ধরো পার্টে করা হয় কি, কোনো একটা প্রকল্পের কাজগুলো সময় বিশ্লেষণ করা হয়, অর্থাৎ কোনো একটি কাজ কখন শুরু হবে তা নির্ধারণ করা হয় এবং কাজটা সম্পন্ন করতে কত সময় লাগে সেটা নির্ধারণ করা হয়। তারপর ক্রিটিক্যাল পাথ নির্ধারণ করা হয় এবং সম্পূর্ণ কাজের অগ্রগতিটা নিয়ন্ত্রণ করা হয় এই পার্টের সাহায্যে। তার মানে পার্ট ব্যবহৃত করা হয় মূলত নিয়ন্ত্রণে। তার মানে 19-এর সঠিক উত্তর হচ্ছে নিয়ন্ত্রণ। তো সর্বশেষ এমসিকিউতে বলা হয়েছে যে নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? সো অপশনগুলো দেখি যে কর্মসূচি, নীতি, লক্ষ্য, প্রকল্প। সো কর্মসূচি আর হলো প্রকল্প, এই দুইটা কিন্তু আমাদের একার্থক পরিকল্পনার মধ্যে পড়ে। একার্থক পরিকল্পনা। আমরা যদি নীতিটা পড়ে কি? স্থায়ী পরিকল্পনা। কিভাবে? কোন একটা প্রতিষ্ঠানে যখন কোনো নীতি করা হয়, এটা ওই প্রতিষ্ঠান পরিবর্তন না হওয়া পর্যন্ত, ওই নীতিটা পরিবর্তন না হওয়া পর্যন্ত কিন্তু ওই এক নীতি ফলো করে আসে। তার মানে নীতি কিন্তু শুরুতেই করা হয়, তার মানে নীতি একটা স্থায়ী পরিকল্পনা। তার মানে আমাদের 20-এর সঠিক উত্তর হচ্ছে অপশন 2, নীতি। আর স্থায়ী পরিকল্পনাগুলো আরও কি হতে পারে? আমরা যদি বলি আরও কি হতে পারে, যে রীতি হইতে পারে,
সেই সাথে আরও হইতে পারে কোনো একটা কৌশল হইতে পারে, তারপর আরও কি হতে পারে, প্রক্রিয়া হইতে পারে, প্রক্রিয়া পদ্ধতি, এগুলো সবগুলো কিন্তু স্থায়ী পরিকল্পনার মধ্যে পড়ে। সো এই ছিল আজকের ক্লাসটি। এই ক্লাসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমরা যদি শুরুতে দেখি যে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে কোন শেয়ারের মূল্য নগদে পরিশোধ করতে হয় না। তার মানে এটা আসছে যে আমাদের প্রথম পত্রের যে যৌথ মূলধনী ব্যবসায় সেটা থেকে, অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে আসছে, প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে আসছে। পরের প্রশ্নে আসছে যে আমাদের দ্বিতীয় পত্রের কর্মী সংস্থান থেকে প্রশ্ন আসছে। পরের প্রশ্ন আসছে মূলত অংশীদারি ব্যবসায় থেকে, এটা প্রথম পত্র। এইটা আসছে আমাদের প্রথম অধ্যায়, প্রথম পত্রের প্রথম অধ্যায়। 5 নম্বর প্রশ্ন আসছে, এটাও অংশীদারি ব্যবসা থেকে আসছে, অংশীদারি। 6 নম্বরটা আসছে, এটাও প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে। 7 নম্বর আসছে, এটা আসতে হলো পেশনা থেকে, দ্বিতীয় পত্রের। এটাও পেশনা, এটা আসতে হলো ব্যবস্থাপনা, যে দ্বিতীয় পত্রের আমাদের দ্বিতীয় অধ্যায়, মূলত এটা দ্বিতীয় অধ্যায় থেকে আসছে। দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনা, যে নীতির যে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নীতি, অর্থাৎ টেইলর, হেনরি ফেল, এরা যারা আসছে ওই জায়গা থেকে মূলত এখান থেকে দিছে। এটা আসছে আমাদের প্রথম অধ্যায় থেকে। উৎপাদনশীলতা প্রথম অধ্যায়, এটা আসছে আমাদের সমন্বয় সাধন, এটাও আসছে পেশনা থেকে। 13 নম্বর আসছে, এটা আসছে হলো ব্যবস্থাপনার নীতি, এটা আসছে সংগঠন থেকে, কর্মী সংস্থান। এটা আবারও দেখো, এটা আসছে অংশীদারি থেকে, অংশীদারি থেকে দিছে। এটা সমবায়, এটা দেখছো আবার যৌথ মূলধনী দিছে, যৌথ মূলধনী ব্যবসা থেকে দিছে। এটা নিয়ন্ত্রণ, এটা দিছে হলো পরিকল্পনা। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের প্রথম পত্রে আমাদের ম্যানেজমেন্টের যে ফার্স্ট পেপার আছে সেখান থেকে আমরা গুরুত্ব দেব প্রথম অধ্যায়। তারপর আমরা পড়ব হলো প্রথম অধ্যায়ের পর আমরা পড়ব চতুর্থ অধ্যায় আর হলো পঞ্চম অধ্যায়, অর্থাৎ অংশীদারি আর হলো যৌথ যে মূলধনী কোম্পানি। এই 3টা চ্যাপ্টার মূলত প্রথম পত্র থেকে বেশি গুরুত্ব দিব। আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা কোনগুলো অধ্যায় পড়ব? ব্যবস্থাপনার নীতি, তারপর আমরা গুরুত্ব দেব পেশনাকে। এগুলো মূলত 7 স্টার, এখান থেকে প্রশ্ন আসবেই। এই দুইটাও 7 স্টার। আমরা দেখছি যে নীতি থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, পেশনা থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। তার মানে এই 1, 2, 3, 5টা অধ্যায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো। এখান থেকে প্রশ্ন আসবেই, মাস্ট, একাধিক প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে। সেই সাথে আর বাকিগুলা যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের শর্ট সিলেবাসে, সেগুলো পড়বো, সেগুলো গুরুত্ব সহকারে পড়বো, কিন্তু এই টপিকগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়বো। সো এই ছিল আজকের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস। আশা করি তোমরা সবাই পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।